আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে আপনি একাধারে একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই সাথে আপনি সাহিত্য সংস্কৃতির চর্চাতেও অনেক বড় একটা জায়গায় পৌঁছে গেছেন। আপনি একাধারে গীতিকবি এবং উপসচিব শিক্ষা মন্ত্রণালয়ে। সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা যেরকমটা হয় সেখানে কিন্তু আগের তুলনায় বাংলাদেশে এখন সাহিত্য সংস্কৃতির চর্চার জায়গাটা অনেকটুকুই আসলে সীমিত হয়ে যাচ্ছে এবং আমরা সবসময় একটা লম্বা রেসে দিকে সবসময় ধাবিত হচ্ছে কিভাবে জিপিএ 5 পাওয়া যায় বা রেজাল্ট ওরিয়েন্টেড খুব বেশি। তো এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য সংস্কৃতির চর্চার গুরুত্বটা আসলে কতখানি? আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশে যে বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চলছে এটা মূলত দুইটি ধারায় বিভক্ত। একটি হচ্ছে সাধারণ শিক্ষা আর একটা হলো বিশেষায়িত শিক্ষা। আমি বিশেষায়িত শিক্ষা বলতে আপনাকে বোঝাতে চাচ্ছি যে একটা হলো কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা। এটাও কিন্তু মেইন স্ট্রিমে এই শিক্ষা ব্যবস্থাটাও বর্তমানে আছে বাংলাদেশে, আর সাধারণ শিক্ষাও আছে। তো ভারতবর্ষের ইতিহাসে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতিহাসটা আমরা পর্যালোচনা করি তবে আমরা দেখব যে এখানে শিক্ষা মূলত শুরু হয়েছে টোল কেন্দ্রিক শিক্ষা বা মক্তব ভিত্তিক শিক্ষা। একটা সময় এই মক্তব থেকেই মূলত সকলের পাঠদান প্রক্রিয়া বা প্রাথমিক শিশু শিক্ষা কার্যক্রমটা শুরু হতো, কিন্তু পরবর্তীতে এসে সেটা দুই ভাগে বিভক্ত হয়েছে। ওই মক্তবের যে উত্তরসূরি হিসাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এখনও চালু আছে, আর ওখান থেকে বেরিয়ে এখন সাধারণ শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। তবে এটা সত্য যে সাধারণ শিক্ষাই হোক বা মাদ্রাসা শিক্ষা বা কারিগরি যে ধরনের শিক্ষাই হোক, সব শিক্ষার পাশাপাশি সরকার কিন্তু কোকারিকুলাম অ্যাক্টিভিটিস যে শিক্ষার সহ কার্যক্রমিক ব্যবস্থাপনা যেগুলো রেখেছে সেখানে কিন্তু সংস্কৃতির বিষয়টা ব্যাপকভাবে আছে। যেমন এই যে রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গা থেকে রমজানের পরে ঈদ আসবে, এ নিয়ে কিন্তু তাদের যে ধর্মীয় বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মাঝে হাম, নাত, ইসলামী গান এইরকম নিয়ে বা কোরআন তেলাওয়াত এগুলো নিয়ে তাদের মাঝে চর্চা হবে। আবার অনুরূপভাবে যখন আমাদের বিজয় দিবস আসবে তখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু আমাদের নজরুলের সঙ্গীত, তারপরে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান এগুলো কিন্তু ব্যাপকভাবে ওখানে আইটেম ওয়াইজ কম্পিটিশন হয়, পুরস্কার দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া আছে। তো এমনি করে যে মানে কোকারিকুলাম অ্যাক্টিভিটিসটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি সাংস্কৃতিক কার্যক্রম, একটি হলো আপনার শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম অনুশীলন এই কেন্দ্রিক কার্যক্রম, ক্রীড়া আমরা যেটাকে বলি। ওখানে ক্রীড়া ডেভেলপ করার যথেষ্ট সুযোগ রয়েছে, সাথে সাথে সাংস্কৃতিক চর্চারও সুযোগ রয়েছে। তো এটা বর্তমান সময়ে চলছে। এখন আগের তুলনায় কমে গেছে, যথেষ্ট এফেক্টিভ বা কার্যকর নয় বা আছে, এটা একটা ডিবেটের ব্যাপার, এটা একটি তর্কের বিষয়। আসলে কি হয়েছে বাস্তবে? তবে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, দেখুন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের এই যুগে আমরা খুব সহজে পৃথিবীর সব সংস্কৃতির সাথে পরিচিত হতে পারি। আমাদের যে প্রজন্ম তারা খুব সহজেই পৃথিবীর সব দেশ সম্পর্কে জানতে পারে। একদমই তাই। তো তার এই সুযোগটা কিন্তু আগের জেনারেশনের কাছে ছিল না। তার এই সুযোগ না থাকার কারণে সে শুধু এই বা আমাদের যে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, ভারতীয় উপমহাদেশের সাহিত্য এবং পরবর্তীতে এর সাথে যুগ হয়েছে ইসলামিক কালচার বা ইসলামিক সংস্কৃতি, এইগুলোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন কিন্তু আমরা ওই জায়গাটা নাই, কারণ এখানে ডাইভার্সিফিকেশন হয়ে গেছে। মানুষ এখন একজন স্টুডেন্ট ইচ্ছা করলে সে সৈনিক সাহিত্য বা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে, জাপানি সাহিত্য সংস্কৃতি সম্পর্কে খুব সহজেই জানতে পারছে। তো এমনি করে কিন্তু এই বিশ্বায়নের যুগে এসে ওই যে আগের যে জায়গাটায় ছিলাম শুধু রবীন্দ্র, নজরুল, জীবনানন্দের মধ্যেই যে আমাদের একটা প্রজন্ম আমরা সীমিত ছিলাম, সে জায়গাটিতে এখন আর নেই। এখন ডাইভার্সিফিকেশন এসেছে। তবে এখন প্রশ্নটা হলো যে মানবতা বা মানবতাবোধ, পারিবারিক শিক্ষা যে এই বিষয়গুলো আপনি বলেছেন, এটা কতটুকু হয়েছে, এটা বন্ডিংটা বেড়েছে না কমেছে, সেটা ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে কিনা, এটা অবশ্যই কথা বলার একটা বড় স্কোপ জায়গাটা রয়ে গেছে।